আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমরা বলের এ টু জেড সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব এবং এরপর প্রতিটা টাইপ প্রথমে আমি তোমাদেরকে সূত্রগুলো দেওয়ার চেষ্টা করব, সেগুলো হালকা একটু আমরা টাচ দিয়ে যাব যাতে করে আমরা ওই টাইপের সব ধরনের ম্যাথ সলভ করতে পারি এবং ধরে ধরে প্রতিটা বোর্ড কোশ্চেন, প্রতিটা টাইপের বোর্ড কোশ্চেন সলভ করায় দিব, যাতে করে তোমার পরীক্ষায় 100% তুমি কমন পাও এবং সেম টাইপ থেকে তোমার কমন আসবে ইনশাল্লাহ। তোমার প্রি টেস্ট হোক, টেস্ট এক্সাম হোক কিংবা এসএসসি এক্সাম হোক, সব জায়গায় তুমি এই ক্লাসটা যদি একটা ক্লাস দেখো, তুমি 100/100% কমন পাবা, আমি গ্যারান্টি দিব। আদারওয়াইজ আমি আমার নাম চেঞ্জ করে দেবো। চলো শুরু করা যায়। তো প্রথমেই আমরা বলের বলের একটু টাইপ গুলা, বলের টাইপটা সম্পর্কে একটু দেখে আসি যে বলের টাইপের ম্যাথ গুলো আমরা আসলে কিভাবে করব। তো চলো, বল কাকে বলে ভাই? আমরা জানি যে কোন একটা বস্তুকে যদি আমি এখান থেকে ধরো এদিকে মুভ করাতে চাই, সেক্ষেত্রে আমার একটা ত্বরণ সৃষ্টি হবে, তাই না? একটা ত্বরণ তৈরি হবে এবং এই বস্তুটার ভরস ধরো এম, এবং বস্তুটাকে তুমি এই জায়গা থেকে এই জায়গায় সরাই নিয়ে গেছো, সেই ক্ষেত্রে আমার একটা ত্বরণ প্রয়োজন হবে এবং এই ত্বরণের জন্য আমার বল ইকুয়াল এফ ইকুয়াল হলো আমার এম এ। এই সূত্রটা আমরা সবাই জানি, অলমোস্ট সবাই জানি যে বলের সূত্র এফ ইকুয়াল এম এ। তো এটা হলো আমাদের প্রথম সূত্র, বল নির্ণয়ের প্রথম সূত্র। এবং এখান থেকে তুমি পাইতেছো এফ সমানুপাতিক এ, অর্থাৎ কোন একটা বস্তুর ত্বরণ যত বেশি বৃদ্ধি পাবে ওই বস্তুটার মধ্যে বল তত পরিমাণ বৃদ্ধি পাবে। আবার আরেকটা জিনিস দেখো যে এ ইকুয়াল আমরা কি জানি, এ ইকুয়াল হলো ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এ ইকুয়াল হলো ডেল ভি বাই টি। তার মানে এ সমানুপাতিক হলো ডেল ভি, অর্থাৎ এই যে বেগের বেগের পরিবর্তনের হার যত বেশি হবে ত্বরণও তত বেশি হবে। তার মানে তুমি এখান থেকে এটাও বলতে পারো এফ সমানুপাতিক ডেল ভি। তো এই সূত্রটা তোমাদের লাগবে। এরপর আমরা আসি, ত্বরণ তো বুঝলাম, বল তো বুঝলাম যে হালকা পাতলা বল নিয়ে বুঝলাম যে কাহিনী কি হচ্ছে। এরপর আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণ বল নিয়ে একটু জানি। ঘর্ষণ, ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলটা কি? বাধা দানকারী যে কোনো কিছু, অর্থাৎ তুমি একটা ফোর্সে যাইতেছো, একটা গতিতে যাইতেছো, তোমাকে কেউ একজন পিছন দিক থেকে টান মারতেছে, তোমাকে আটকানোর চেষ্টা করতেছে, এই জিনিসটাই হলো ঘর্ষণ। এই জিনিসটাই হলো ঘর্ষণ। অর্থাৎ তুমি উপরে উঠতে যাইতেছো, তোমাকে কেউ টেনে নিচে নামাইতে যাচ্ছে। এখন ঘর্ষণের কারণেই পৃথিবীতে আমরা কিন্তু মুভ করতে পারি। ঘর্ষণ যদি না থাকতো আমরা কিন্তু মুভ করতে পারতাম না। কেন? কারণ ঘর্ষণ যদি না থাকতো, তুমি কোথাও যে গাড়ি চালাইতেছো, ব্রেক কোথাও, গাড়ি কিন্তু কখনোই থামতো না। এবং এই ব্রেক করার জন্য আমাদের ঘর্ষণ বলই কিন্তু দায়ী। এখন এই যে আমার, তাহলে যদি আমি ফোর্স, একটা বস্তু যাইতেছে, একটা বস্তু যাইতেছে, ফোর্স যদি এদিকে ক্রিয়া করে, ফোর্স যদি এদিকে ক্রিয়া করে, ঘর্ষণ বল আমার অপোজিট ডিরেকশনে ক্রিয়া করবে। ঘর্ষণ বল সব সময় অপোজিট ডিরেকশনে ক্রিয়া করবে এবং ঘর্ষণ বলকে প্রকাশ করা হয় এফ কে দ্বারা। এখন দেখো ভাইয়া, এই বস্তুটাকে তুমি এফ বল প্রয়োগ করতেছো, এফ বল প্রয়োগ করতেছো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, আর ঘর্ষণ বল তোমাকে সব সময় পিছনের দিকে টান মারতেছে, সবসময় পিছনের দিকে টান মারতেছে। তাহলে এই বস্তুটার মধ্যে একটা নিড ফোর্স তৈরি হতেছে, তাই না? লাইক যে তোমার বন্ধু সামনের দিকে টানতেছে, তুমি পিছনের দিকে টানতেছো, তো মাঝখানে একটা নিড ফোর্স অনুভব করবে না? নিড ফোর্স অনুভব করতেছে, সেটাই হলো আমাদের এফ নিট। এফ নেট, এফ নেট দ্বারা প্রকাশ করব। এবং এফ নেট যদি আমি বলি, সেটা ইকুয়াল আমার কি হবে? এফ মাইনাস এফ কে, এফ মাইনাস এফ কে। ওকে, এফ মাইনাস এফ কে। এবং এই ঘর্ষণ তলের, এই ঘর্ষণের যদি আমার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে, ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় মিউ কে দ্বারা। এটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় এফ কে দ্বারা। ঘর্ষণ গুণাঙ্ক এটাকে প্রকাশ করা হয় হলো মিউ কে বা মিউ দ্বারা। অনেক সময় মিউ কে দ্বারা প্রকাশ করা হয়, অনেক সময় মিউ দ্বারা প্রকাশ করা হয়। ইকুয়াল হলো ট্যান থিটা, অর্থাৎ তুমি সেই ক্ষেত্রে মিউ কে ইকুয়াল কিন্তু আমার আসবে ট্যান থিটা। তো এই সূত্রটাও তোমার এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের কাজে আসবে। এই সূত্রটা তুমি জেনে রাখো, অবভিয়াসলি আমাদের কাজে আসবে। তো এই তো গেল আমাদের হলো ঘর্ষণ বলের ক্ষেত্রে নিট বল কিভাবে বের করে, আর আমরা দেখলাম যে আমরা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক কিভাবে বের করা যায়, এটা আমরা একটু জানলাম। এখন তাহলে আমরা একটু ম্যাথের দিকে যাই। ভাইয়া ম্যাথ কিভাবে করব? চলো ম্যাথের দিকে যাই। দেখো, প্রথমে এই কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে, ময়মনসিংহ বোর্ড 2023 সালে। তো কোশ্চেনের মধ্যে কি বলছে, কোশ্চেনের মধ্যে কি বলছে দেখি একটু আমরা। এটা যদি দেখি, কোশ্চেনে বলছে 3.92 নিউটনের, 3.92 নিউটনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে একটি ঘর্ষণ যুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করে।
ঘর্ষণ বল যদি 0.5 নিউটন হয়, গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো ঘটনাটা কি ঘটছে একটু আমরা যদি বোঝার চেষ্টা করি, একটু যদি আঁকায় দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে কি ঘটছে যে একটা বল আছে, এটা ধরো একটা বল বলছে এটি একটি খেলনা গাড়ির উপর, এটা ধরো একটা গাড়ির উপর একটি ঘর্ষণ যুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। এই গাড়িটা এখানে এ তে চলতেছে কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এদিক ঘর্ষণ ক্রিয়া করতেছে এফ কে ইকুয়াল কত, 3.9 0.5 নিউটন। ঘর্ষণ ক্রিয়া করতেছে 0.5 নিউটন, 0.5 নিউটন। এখন 3.92 ওজনের একটি খেলনার গাড়ির উপর 3.92 ওজনের একটি খেলনার গাড়ির উপর বল প্রয়োগ করে। এই বস্তুটার আমার ওয়েট ডাব্লু দেওয়া আছে, 3.92 নিউটন। ডাব্লু দেওয়া আছে আমার 3.92 নিউটন। তাহলে আমার ভ্যালুগুলো কি কি দেওয়া আছে একটু লিখি। এ ইকুয়াল দেওয়া আছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তারপরে ডাব্লু দেওয়া আছে 3.92 নিউটন, ওজন দেওয়া আছে কিন্তু ভর দেওয়া নাই, মাথায় রাখবা ভর দেওয়া নাই, 3.92 নিউটন। এফ কে দেওয়া আছে আমার 0.5 নিউটন, 0.5 নিউটন। এখন আমার কাছে জানতে চাইছে কি প্রযুক্ত বল, উপর বল প্রয়োগ করা, এটি ঘর্ষণযুক্ত এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করো, ঘর্ষণ বল এত, গাড়ির উপর প্রযুক্ত বলের মান, অর্থাৎ আমার কাছে এফ ইকুয়াল হোয়াট জানতে চাইছে, এফ ইকুয়াল আমার কত। তো প্রযুক্ত বল, এই যে একটু সূত্রটা দেখলাম না, এই যে সূত্রটা এই যে দেখো এফ নিট যেটা হলো, এটা হলো আমার কার্যকরী বল, এটা হলো আমার কার্যকরী বল, আর এফ যেটা, এটা হলো আমার প্রযুক্ত বল। কার্যকরী বল কেন বলা হইতেছে, দেখো এই বলটার কারণেই তো বস্তুটা আগাবে সামনের দিকে, তাই না? নিট যে ফোর্সটা পাইতেছে ওটার জন্যই তো বস্তুটা সামনের দিকে আগাবে। সো এটা হলো আমার কার্যকরী বল, ওটা হলো আমার প্রযুক্ত বল। এখন আমার কাছে আসলে এফ চাইছে আমার কাছে, এফ যদি চায় সেই ক্ষেত্রে দেখো আমরা জানি এফ নিট ইকুয়াল হলো এফ মাইনাস এফ কে। তো আমার কাছে এফ কে এর ভ্যালু দেওয়া আছে, এবং বস্তুটা এই যে এই ত্বরণটাই চলতেছে না, এটা বেসিক্যালি এফ নিটের জন্য যে ত্বরণ সেটাই। তাহলে আমার কাছে দরকার এই এফটা বের করা, কার্যকরী বল। তো এফ ইকুয়াল আমরা কি জানি, এফ ইকুয়াল হলো এফ নিট প্লাস এফ কে, এখন এফ নেট বের করার জন্য আমাকে লাগবে হলো এম এ প্লাস এফ কে এর ভ্যালু তো আমার কাছে দেওয়া আছে 0.5 নিউটন, তাহলে আমি 0.5 নিউটন বসাই দিতে পারি। তাহলে আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এমটা। এ তো আমি জানি, অলরেডি জানি। এম বের করবো কই থেকে, দেখো আমাকে কি দেওয়া আছে, এম আমি কই থেকে বের করতে পারি, আমাকে দেওয়া আছে এই যে 3.92 ওজন, তার মানে ডাব্লিউ ইকুয়াল দেওয়া আছে 3.92। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল জানি এমজি ইকুয়াল 3.92। তাহলে এম ইকুয়াল পাবা 3.92 ডিভাইডেড বাই হলো 9.8, 3.92 বাই 9.8। এটা যদি আমরা ভাগ করি তাহলে কি আসবে, ইয়ে 0.4 কেজি, 0.4 কেজি, 0.4 কেজি। তো সেই ক্ষেত্রে আমার এম এ প্লাস 0.5, তো আমি পেলাম এফ এম ইকুয়াল হলো 0.4। তাহলে আমি এখানে এফ ইকুয়াল লিখতে পারি 0.4 ইন্টু এর ভ্যালু কত পাইছে ভাই, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.5 প্লাস এফ কে কত পাইছি, এফ কে আমরা পাইছি 0.5 নিউটন দেওয়াই আছে, এফ কে আমার 0.5 নিউটন দেওয়াই আছে। তাহলে আমি বসাই দিই, তাহলে হলো এটা আসবে 0.2 প্লাস 0.5, তাহলে হলো 0.7 নিউটন। দ্যাটস দ্য অ্যান্সার। তোমার কাছে আমার প্রযুক্ত বল ছিল 0.7 নিউটন, এবার আসো ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে। তোমার কাছে জানতে চাইছে যে আমার ঘর্ষণ যুক্ত, একবার রাখছি আমি ঘর্ষণ দিছি, একবার আমি ঘর্ষণ দেই নাই, সেই ক্ষেত্রে আমার বলটা মানে ত্বরণটা কি ধরনের পরিবর্তন হবে। ঘর্ষণযুক্ত মেঝেতে তো আমার ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই, কারণ ঘর্ষণযুক্ত যখন আমার ছিল, তো লিখবা যে ঘর্ষণযুক্ত মেঝেতে
ত্বরণ আমাদের হলো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো আমার ঘর্ষণযুক্ত মেঝেতে, এটা হলো আমার ত্বরণ, অবভিয়াসলি তাই। এখন বলছে ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো। ধরো আমার এখন ঘর্ষণ নাই, সেই ক্ষেত্রে আমার এফ ইকুয়াল আমার কি এম এ, এফ ইকুয়াল হলো এম এ, আমার প্রযুক্ত বলটা কত ছিল, এফ ইকুয়াল এম এ, এটা হলো আমার। এখন গ থেকে আমি কি কি পাইছে, গ থেকে প্রযুক্ত বল এফ পাইছে না, এফ ইকুয়াল হলো 0.7 নিউটন, ভর পাইছে না 0.4, ভর এম পাইছি আমি হচ্ছে 0.4। তাহলে আমার বলছে মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে যদি আমার ঘর্ষণ না থাকে, ঘর্ষণ না থাকে তখন তো এফ ইকুয়াল এম এ ডিরেক্ট, তাই না? তাহলে আমার এ ইকুয়াল কি হবে, এফ বাই এম, তাহলে 0.7 ভাগ 0.4, 0.7 ভাগ 0.4, তাহলে এটা করলে আমার কত আসবে, 0.7 ভাগ 0.4, 1.75 নিউটন, 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তাহলে আমার ঘর্ষণ যুক্ত অবস্থায় মেঝেতে ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ঘর্ষণ বিহীন অবস্থায় আমার মেঝেতে ত্বরণ থাকতেছে 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমার পরিবর্তনটা ডেল এ কি পরিমাণ পরিবর্তন হবে, ডেল এ ইকুয়াল 1.75 মাইনাস হলো 0.5, তো আমার পরিবর্তন হবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমার পরিবর্তন হবে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো ওকে, লেটস গো ফর দ্য নেক্সট ম্যাথ। 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, লেখচিত্রতে বলের প্রকৃতি বিবেচনা বিশ্লেষণ করো। ওকে 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 ওকে, তো তোমরা যারা আমার গতির ক্লাসটা দেখছো, ওই ক্লাসে কিন্তু আমরা খুব সুন্দর মতো, খুব সুন্দরভাবে গ্রাফ কিভাবে সলভ করে এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তো আরেকবার না দেখলে থাকলেও আরেকবার, যদি আরেকবার তুমি ওখান থেকে যে দেখে আসো, তাহলে তোমার কিন্তু বেসিক থেকে মানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বাট না দেখে থাকলে একটু শর্টলি আমি তোমাকে বোঝা দেওয়ার চেষ্টা করি। ধরো এটাই তো দিচ্ছে তোমাকে গ্রাফটা, তাই না? তোমাকে বলছে 200 গ্রাম ভরের একটি বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র। তো এইদিক গেছে ভি আর এইদিক গেছে টি। তো তোমার এটা হলো 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে ভি হলো 40 মিটার পার সেকেন্ডে গেছে, 40 সেকেন্ডে 40 মিটার পার সেকেন্ড, এখানে হলো 60 সেকেন্ডে বস্তুটা থেমে গেছে। তার মানে এই যে এই জায়গায় যে সমানভাবে উঠতেছে না, এরকম চিহ্ন থাকলে এটা হলো সমতরণে যাইতেছে। এই যে এটুক হলো সমতরণে, সমতরণ। এবার দেখো 20 থেকে 40 সেকেন্ডে আমার বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয় নাই, 20 থেকে 40 সেকেন্ডে আমার বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যদি আমার বেগের পরিবর্তন না হয়, সেই ক্ষেত্রে ওটা হলো আমার সমবেগে যাচ্ছে, সমবেগে। তার মানে এটুক হলো আমার সমতরণ, এটুক হলো আমার, এটুক হলো আমার সমতরণ, এটুক হলো আমার সমবেগ, এটুক হলো আমার সমবেগ মন্দন। দেখো এই দিক বেগটা বৃদ্ধি পাইছে, এদিক বেগ স্টিল ছিল, আর এদিক হলো বেগ হ্রাস পাইছে। তো একটা হলো সমবেগ, সমতরণ আর সমমন্দন। এখন তোমার কাছে কি জানতে চাইছে, লেখচিত্রতে বলের প্রকৃতি বিবেচনায় বিশ্লেষণ করো। বলের প্রকৃতি মানে কখন কোন ধরনের বল, কি টাইপের বলের আচরণ হবে, আমরা একটু দেখি তাহলে। সমতরণের ক্ষেত্রে তুমি যদি লেখো ও থেকে, ও থেকে এ আমার হবে সমতরণ। সেই ক্ষেত্রে যদি আমরা ত্বরণটা বের করি, ও থেকে এর জন্য যদি আমি ত্বরণ বের করি, তো ত্বরণের মান কত আমার, টি হলো 20 সেকেন্ডে, বেগ 0 থেকে হলো 40 সেকেন্ড, তাহলে এ হবে 40 মাইনাস ভাগ 20, তাহলে হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। 200 গ্রাম ভর, তাহলে এই ক্ষেত্রে ওয়েতে এফ ইকুয়াল হবে এম এ। তার মানে এম এর ভ্যালু কত, আমার এম এর ভ্যালু হলো 200 গ্রাম, 200 গ্রাম, এম ইকুয়াল 200 গ্রাম। এটাকে হলো 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 ভাগ কেজি, কেজিতে আনতে হবে, সবকিছু কেজিতে আনতে হবে, 0.2 কেজি। গ্রাম, সেকেন্ড সব একক থাকবে কেজি, সেকেন্ড এবং মিটারে। গ্রাম থাকলে সেটাকে কেজিতে আনবা, সেন্টিমিটার থাকলে মিটারে আনবা, সেকেন্ড মিলি সেকেন্ড থাকলে সেকেন্ডে নিয়ে আসবা। এফ ইকুয়াল এম এ, তাহলে হলো 0. আরে কি হলো এটা, ফাক। ওকে, 0.2 ইন্টু হলো 2, তাহলে 0.4 নিউটন।
ও এতে আবার বল ক্রিয়া করতেছে 0.4 নিউটন। এখন যদি আমরা ওবি তে কল্পনা করি, ওবি ওবিতে সমবেগ যাইতেছে, সমবেগে আমরা অলরেডি জানি ত্বরণ শূন্য। তারপরে যদি কারো মন চায় একটু দেখায়, সেক্ষেত্রে দেখো এই কলামটা কি জানি, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত 20, ইউ কত 20, তাহলে হলো 20 মাইনাস 20 ডিভাইডেড বাই সময়ের পার্থক্য হলো 20, তাহলে হলো শূন্য শূন্য। এবং এখানে এফ ইকুয়াল তাহলে হবে এম ইন্টু শূন্য ইকুয়াল হলো 0। তাহলে ওবিতেও তুমি পালা হলো বল ইকুয়াল 0 নিউটন, এবার বিসি এর ক্ষেত্রে আমাকে ক্যালকুলেট করতে হবে। বিসি এর জন্য আমি এখানে কি পাবা, অবভিয়াসলি একটা ঋণাত্মক ত্বরণ পাবা, এখানে পাবা একটা মন্দন। এবং কত দেখো, তোমার বেগ ছিল হলো 40 মিটার, 40 থেকে, আচ্ছা এটা হলো 20 না, এটা হলো 40 মাইনাস 40, সরি। বেগ ছিল 40 আর 40 মিটার এবং পরে হয়ে গেছে শূন্য। তাহলে আমার কি হবে, 0 মাইনাস 40 ভাগ 20 হলো -2 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় আমার এফ ইকুয়াল কি হবে, এম হলো 0.2 ইন্টু এ হলো -2, তার মানে হলো -0.4। অনেকে বলবে ভাইয়া ঋণাত্মক বল কি হওয়া পসিবল? অবশ্যই পসিবল। যে বলটা তোমার বেগকে বাধাগ্রস্ত করতেছে, কোন একটা বস্তুকে থামার জন্য দায়ী, সেই বলটা হলো ঋণাত্মক বল। সো এই জায়গায় আমার মন্দন ক্রিয়া করছে, তাই বলটা আসবে ঋণাত্মক। এখানে কোনো আলাদাভাবে কোনো কিছু বলার নেই। তো এই জায়গায় যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমার কাছে চাইছিল বিশ্লেষণ, লেখচিত্রতে বলের প্রকৃতি বিবেচনা করো। তো তুমি বলবা ও এর ক্ষেত্রে আমার বলটা ছিল পজিটিভ, যেটা কি আমাকে ত্বরণে বেগ বৃদ্ধির জন্য দায়ী। এবির ক্ষেত্রে আমার কোনো ধরনের বল ক্রিয়া করে নাই, তাই বস্তুটা সমবেগে চলছে। এবং বিসি এর ক্ষেত্রে আমার হলো মন্দন ক্রিয়া করছে, যার কারণে একটা ঋণাত্মক বল, অর্থাৎ ঋণাত্মক বল ক্রিয়া করছে, যার কারণে বস্তুটা থেমে গেছে। তো এটাই লিখবা। কি লিখবা আবার বলি, এবিতে আমার ফোর্স ক্রিয়া করছে 0.4 নিউটনের, 0.4 নিউটন পজিটিভ ফোর্স ক্রিয়া করছে, যার ফলে সমত্বরণে বস্তুটা গেছে এ থেকে বি বিন্দু পর্যন্ত। বি থেকে সি বিন্দু পর্যন্ত আমার কোনো ধরনের বল ক্রিয়া করেনি, তাই বস্তুটা সমবেগে গেছে। বি থেকে সি তে আসার জন্য বস্তুর মধ্যে ঋণাত্মক বল ক্রিয়া হয়েছে, যার ফলে মন্দন সৃষ্টি হয়েছে এবং বস্তুটা এক সময় যায় স্থির হয়ে গেছে। শেষ, এতটুকুই। এবার আসো এই ম্যাথটা করতে। এখানে বলছে 180 কিলোমিটার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, এত কিলোমিটার বেগে। দেখো, ফিজিক্স এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমাকে কি কি ভ্যালু দেওয়া আছে এটা মার্ক ডাউন করো, এবং কোশ্চেনে কি চাইতেছে সেটা সূত্র কি, এটা পারলেই শেষ। তোমাকে ভ্যালু দেওয়া আছে 1080 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত বেগে 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলে এতে বাসটি 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। তো বাসটির ব্রেক জনিত বলের মান তোমার কাছে নির্ণয় করতে বলছে। তাহলে ব্রেক জনিত বল হোক, যে বলই হোক, তোমার কাছে এফ চাইছে। তোমার কাছে কি চাইতেছে? তোমার কাছে চাইতেছে হলো এফ। আমার কাছে চাইতেছে হচ্ছে এফ। এফ ইকুয়াল হোয়াট? আমার কাছে হলো এফ এর ভ্যালু কত, আমার কাছে আসলে ভ্যালু কি, এফ নির্ণয় করার জন্য আমরা জানি কি কি লাগবে, এম এ। এফ নির্ণয় করার জন্য আমার এম এ লাগবে, এবং এ নির্ণয় করার জন্য আমাকে লাগবে ভি মাইনাস ইউ বাই টি, এই কয়েকটা জিনিস আমাকে লাগবে। আমার কাছে ইনফরমেশন লাগবে, হয় ডিরেক্ট এ এর ভ্যালু লাগবে, অথবা ভি এর ভ্যালু লাগবে, অথবা ইউ এর ভি বাই ইউ আর টি এর ভ্যালু লাগবে। এই কয়েকটা ভ্যালু জানতে পারলেই তো আমার হয়ে গেছে। এখন দেখো, আমার কাছে ছিল 180 কিলোমিটার বেগে চলন্ত 1000 কেজি ভর। তো আমি এম কিন্তু পেয়ে গেছি, বস্তুর ভর এম কিন্তু আমি পেয়ে গেছি 1000 কেজি, 1000 কেজি বস্তুর ভর আমরা পেয়ে গেছি। শেষ। এবার আমার কাছে কি দেওয়া আছে, এটা আদিবেগ, মানে এখানে একটা ট্রাক ছিল। ঘটনা কি ঘটছে, এটা একটা ট্রাক ছিল, ট্রাকটা 62 মিটার দূরে একজন পথচারীকে দেখছে। এখান থেকে 62 মিটার, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ধরো লোকটা দাঁড়ায় আছে, 62 মিটার দূরে সে একটা পথচারীকে দেখছে।
দেখার পর তা 200 সেন্টিমিটার সামনে আসছে, মানে 0.2 মিটার সামনে। তাহলে একটু এ থেকে যদি এই জায়গায় এসে সে ব্রেক করে, এই জায়গায় যদি ব্রেক করে, তো একটু হলো 0.2 মিটার। 200 সেন্টিমিটার কি 0, 200 সেন্টিমিটার, সরি 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার বি। তো সে এখানে ব্রেক করছে, তো 2 মিটার আসলে সামনে এসে ব্রেক করছে, তার মানে বাসটা 60 মিটার চলছে, বাসটা 60 মিটার চলছে। তাহলে তোমার কাছে এস এর ভ্যালু দেওয়া আছে 60 মিটার, এস এর ভ্যালু দেওয়া আছে 60 মিটার। এখন আর কি দেওয়া আছে, তোমাকে বলছে এতটুকু ইনফরমেশন দেওয়া আছে, এবং এই যে এটা দেওয়া আছে, এটা হলো ইউ, মানে বস্তুটা এখানে ছিল, এত বেগে চলতেছিল 180 কিলোমিটার পার আওয়ার, এত বেগে চলতেছিল, এবং এইখানে এসে ভি ইকুয়াল হলো 0, শেষ বেগ হলো থেমে গেছে, বস্তুটা থেমে গেছে। তো ভি ইকুয়াল আমার কাছে 0 দেওয়া আছে, ইউ ইকুয়াল দেওয়া আছে 180 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, এটাকে আমাকে মিটারে আনতে হবে, তার মানে মিটার পার সেকেন্ড আনতে হবে। উপরে 1000 দ্বারা, নিচে 3600 দ্বারা ভাগ। তাহলে এটাকে যদি আমরা মিটারে নিয়ে আসি, তাহলে কি হবে, একটা শূন্য, দুটা শূন্য, দুটা শূন্য বাদ। তারপর আচ্ছা আমরা ক্যালকুলেটরই করি। 80 গুণন 1000 ভাগ 3600, মেবি 20, 50, 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড আমার হলো বস্তুটার আদিবেগ, 50 মিটার পার সেকেন্ড হলো বস্তুটার আদিবেগ। যদি 50 হয়, তাহলে আমার এ এখন লাগবে, আমার আসলে এফ চাইছে, তাই না, আমার ক্ষেত্রে চাইছে এফ, বেসিক্যালি আমার কাছে এফ জানতে চাইছে। এফ জানার জন্য আমার এই ভ্যালু দিয়ে তো কাজ নাই, আমার লাগবে আগে এ। এ আমি কিভাবে বের করতে পারি, এ হলো ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্র দিয়ে বের করতে পারি। যেহেতু ভি আর ইউ এর মান দেওয়া আছে, টি এর মান নাই, তার মানে এই সূত্র আমার পড়তেছে না। তাহলে আর কিভাবে করা যায়, যদি তোমরা গতির অধ্যায়টা করো, অবশ্যই তুমি বলবা যে ভাইয়া এই সূত্রটা ফেলেন না কেন, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। কেন এই সূত্র ফেললাম, কেন ফেললাম, আমার কাছে এস এর ভ্যালু আছে 60 মিটার, আমার কাছে ভি আছে, ইউ আছে, তাহলে তো আমার এ বের করার কোনো বিষয়ই না। তাহলে এ ভি ইকুয়াল হলো 0, ইউ এর ভ্যালু কত, আমার 50-এর উপরে স্কয়ার, 2 এস হলো আমার 60 মিটার, তাহলে এ ইকুয়াল আমার কত আসবে, 50 মাইনাস 50-এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই হলো 120। তাহলে যদি আমরা করি, 50-এর উপরে স্কয়ার হলো 2500 ডিভাইডেড বাই 120, আমার আসে -20.833 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা পেলাম এর ভ্যালু, এটা আমরা পেলাম এর ভ্যালু। এখন এর ভ্যালু তো আমরা পেলাম, এর ভ্যালু আমরা পেলাম, এর ভ্যালু পেলে আমার এখন কি করতে হবে, আমাকে এফ এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। এবং এফ ইকুয়াল আমরা কি জানি, এফ ইকুয়াল আমরা জানি হলো, এফ ইকুয়াল হলো এম এ। এম এর ভ্যালু তো আমরা অলরেডি পাইছি, এম এর ভ্যালু হলো 1000 কেজি দেওয়াই আছে, 1000 গুণন এ হলো আমার -20.833। তাহলে এটা গুণ করলে কি হয়, দেখো এটা কি গুণ করলে কি হয়, গুণন হলো 20.833 গুণন হলো 1000, 208.208 ধরো 1000 গুণন 20.833, হ্যাঁ এটাই, এটা হলো আমার নিউটন, এটাই হলো আমার অ্যান্সার। তো ইটস দ্য অ্যান্সার। তো আমরা কি হচ্ছে, যে আমাদের ঋণাত্মক কেন আসলো ভাইয়া, ঋণাত্মক হলে যে বাধাজনিত, ব্রেক জনিত বল, বাধাজনিত বলের মান অবভিয়াসলি ঋণাত্মক আসবে, কারণ এখানে মন্দন ক্রিয়েট হবে, আর মন্দন ক্রিয়েট হলে বলটা অবশ্যই অবশ্যই ঋণাত্মক হতে বাধ্য, অবশ্যই অবশ্যই ঋণাত্মক হতে বাধ্য। এরপর দেখো, তোমাকে এটা বলছে, এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলে পথের ঘর্ষণ বল 3 নিউটন। তো আমার কাছে ইনফরমেশন কি কি দেওয়া আছে আগে বুঝো। এক ব্যক্তি স্থির অবস্থান থেকে, নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের, তার মানে আমাকে এম দেওয়া আছে, এম দেওয়া আছে 2 কেজি, এম দেওয়া আছে 2 কেজি। এরপর কি দেওয়া আছে, একটি বস্তুকে 584 মিটার দূরে একটি বাক্সে এস দেওয়া আছে 584 মিটার। যা ইনফরমেশন দেওয়া থাকবে এইভাবে সাইডে লিখবা। এরপর দেওয়া আছে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত, টি দেওয়া আছে 10 সেকেন্ড। এরপর কি দেওয়া আছে,
10 নিউটন বল প্রয়োগ করলো, 10 নিউটন বল প্রয়োগ করলো, তার মানে এফ দেওয়া আছে হলো 10 নিউটন। এটা হলো এফ, কার্যকরী বল না কিন্তু, এটা হলো প্রয়োগকৃত বল। এরপর হলো ঘর্ষণ বল হলো 3 নিউটন, এফ কে হলো 3 নিউটন, এফ কে হলো 3 নিউটন। এই তো, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে আমাকে বের করতে হবে যে 10 সেকেন্ডে যে বলটা প্রয়োগ করছে, এই বল প্রয়োগের ফলে বস্তুটা হলো, আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি যে 584 মিটার দূরের একটি বাক্স পর্যন্ত যাইতে পারবে কিনা। এটা যদি আমরা বের করতে পারি তাহলে তো হয়ে গেল, যে আমাকে ঘটনা তো এমন না। এর ডিস্টেন্স হলো 584 মিটার, 584 মিটার। তো এখানে তুমি ফোর্স দিচ্ছ, এফ দিচ্ছ, বস্তুটা 10 সেকেন্ড যাবত এদিক যাইতেছে, ঠিক আছে। বস্তুটা 10 সেকেন্ডে, এবং এটার একটা ঘর্ষণ আছে, তাই না, ইমেজের একটা ঘর্ষণ আছে। বস্তুটা যদি 10 সেকেন্ডে 584 মিটার যাইতে পারে, 10 সেকেন্ডে 584 মিটার যাইতে পারে, তাহলে আমি বলতে পারবো যে বস্তুটা অবভিয়াসলি হলো তোমার যাইতে পারবে, মানে হলো ওই যে আমার যা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আমার সফল হবে। এখন তাহলে আমাকে ওই জিনিসটা ক্যালকুলেট করতে হবে। তো আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমার আলটিমেট উদ্দেশ্য হলো এসটাকে জাস্টিফিকেশন করা, যে এসটা আমার 584 মিটার আসে কিনা এটা আমার হচ্ছে জাস্টিফাইড করা। তো এটা করার জন্য আমাকে আগে প্রথমে এ বের করে নিতে হবে, কারণ আমি যদি এস এর দুটো সূত্র, আমরা বেশ কয়েকটা সূত্র জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, আবার জানি এস ইকুয়াল হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো টি দিয়ে আমরা সূত্র জানি, এটা সেকেন্ড সূত্র। সো আমরা যদি সেকেন্ড সূত্রটা ফেলতে চাই, যেহেতু বস্তুটা অবভিয়াসলি স্থির যেহেতু ছিল, তার মানে ইউ আমার লাগতেছে না, আমার লাগবে এ। যদি ক্যালকুলেট করতে পারি, টি আমার দেওয়া আছে, তাহলে কিন্তু আমার ম্যাথের কাজকর্ম অলমোস্ট ফিনিশ। তো ইউ কিন্তু আমার, যেহেতু বস্তুটা একটা নির্দিষ্ট অবস্থান থেকে, তো অবভিয়াসলি বস্তুটা স্থিরই থাকবে, ইউ ইকুয়াল হবে 0। সেই ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেট করতে হবে। এ কিভাবে ক্যালকুলেট করতে পারবো? ওই যে আমরা জানি এফ নিট ইকুয়াল হলো এফ মাইনাস এফ কে। তো এখানে এফ নিট ইকুয়াল হবে আমার এম এ, তাই না, এফ আর এফ কে, তাহলে 10 মাইনাস হলো 3, 7 নিউটন। বস্তুটার ভর কত ছিল আমার? 2 কেজি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু এ ইকুয়াল হলো 7, এ ইকুয়াল আসবে হলো 7/2, 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো আমার বস্তুটার ত্বরণ। এখন বস্তুটা যেহেতু আমি ত্বরণ পাইছি, তাহলে আমার এস বের করা, টি তো আমার কাছে দেওয়াই আছে 10 সেকেন্ড, তাহলে এস বের করা একবারে সেকেন্ডের কাজ, হাফ ইন্টু 3.5 ইন্টু 10 এর উপর স্কোয়ার। দেখো এটা কি আসে, 10 এর উপর স্কোয়ার। একশো 175 মিটার। তার মানে কি, বস্তুটা যেতে পারতেছে না 175, 10 সেকেন্ডে বস্তুটা যাবে 175 মিটার, এখানে কোথাও একটা যাবে। তার মানে আমার উদ্দেশ্য কি সফল হইতেছে না, আমার উদ্দেশ্য সফল হচ্ছে না। তো এই টাইপের ম্যাথ কিভাবে করা যায়? অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এই টাইপের ম্যাথ আসলে কিভাবে সলভ করা যায়। এবার দেখ, ওকে, এই ম্যাথে আমাদের কাছে গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তো গতি ঘর্ষণ সহগ নির্ণয় আমরা একটা সূত্র জানি, মিউকে ইকুয়াল হলো tan থিটা। বাট দেখো এই ম্যাথে কিন্তু আমার কোনো tan থিটার ভ্যালু নেই। তো মিউকে নির্ণয় আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হলো মিউকে ইকুয়াল হলো এফ কে, ঘর্ষণ বল ভাগ হলো আর, সো আর কিভাবে বের করে, আর কি জিনিস, এটা যদি আমরা জানতে চাই, তাহলে ধরো এটা একটা বস্তু, এই বস্তুরা ডাব্লু বল নিচের দিকে ক্রিয়া করতেছে, তো এটা হলো ডাব্লু, যেটা ইকুয়াল হলো আমার এমজি। এখন আমরা নিউটনের থার্ড ল অনুসারে সবাই জানি যে আমার প্রত্যেকটা বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। তাহলে যদি এমজি বলে ক্রিয়া করে, প্রতিক্রিয়া বল হবে আমার এমজি, এবং সেটাই হলো আমার রিঅ্যাকট্যান্ট ফোর্স আর। তার মানে রিঅ্যাকট্যান্ট ফোর্স আর ইকুয়াল ডাব্লু ইকুয়াল হলো এমজি। সো এটা হলো আমার আর। এখন তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাকে অবভিয়াসলি আর কিন্তু আমি পেয়ে যাব, কারণ আমাকে ভর দেওয়া আছে 500 গ্রাম। সো আমি এখানে এম কিন্তু পাচ্ছি 500 গ্রাম। তো এটাকে যদি কেজিতে কনভার্ট করি, তাহলে আমি কি পাবো? 0.5 কেজি। তো এম কিন্তু তুমি পেয়ে গেলে। এখন
তোমার কাছে কার্যকরী বল দেওয়া আছে, তার মানে কার্যকরী বল বলতে তোমাকে এফ নিট সেই বলটা দেওয়া আছে, এফ নিট, এবং তোমাকে প্রযুক্ত বল এফ দেওয়া আছে, এফ দেওয়া আছে। এখন আমাকে টার্গেট হলো এফ কে বের করে, যদি আমি এফ কে কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু আমার ম্যাথটা শেষ। তো আমি এফ কে কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। তো আমার ফার্স্ট কাজ হলো এফ, আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে, এফ নিট দেওয়া আছে যেটা হলো আমার কার্যকরী বল। কার্যকরী বল কত দেওয়া আছে, 4.88 নিউটন, 4.88 নিউটন, এবং আমার কাছে প্রযুক্ত বল এফ দেওয়া আছে 7 নিউটন। তো আমরা সবাই জানি যে এফ নিট সমান এফ বাই এফ মাইনাস এফ কে। তাহলে আমার যদি এফ কে বের করার লাগে, এফ কে ইকুয়াল আসবে এফ নেট প্লাস এফ সরি, তাহলে এফ কে ইকুয়াল আসবে আমার এফ মাইনাস এফ নেট, তাই না? তাহলে এফ এর মান হলো আমার 7 আর এফ নেটের মান হলো কত আমার 4.88, তাহলে আসবে আমার 2.12 নিউটন। এটা হলো আমার এফ কে এর ভ্যালু। এখন যদি আমি এফ কে এর ভ্যালু পেয়ে যাই, সেই ক্ষেত্রে আমার এফ কে এর ভ্যালু পেয়ে গেলে সেই ক্ষেত্রে আমার বের করতে হবে কি, সেক্ষেত্রে আমার বের করতে হবে মিউকে ইকুয়াল আমরা কি জানি, এফ কে বাই আর। তো আর ইকুয়াল যদি আমি বের করি, আর ইকুয়াল আমার কত, আর ইকুয়াল হলো আমার এম জি, এম কত আমার 0.5 আর জি হলো 9.8, তাহলে এটা হবে 4.9 নিউটন, 4.9 নিউটন। এখন এফ কে হলো 2.12, আর হলো এটা হলো 4.9। সো এটা যদি আমরা মাল্টিপ্লাই, এটা যদি আমরা ভাগ করি, ডিভাইড করি, সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, সেই ক্ষেত্রে আমাদের আসবে 12 ভাগ হলো 4.9, 0.4326, দ্যাটস অ্যান্সার। এটাই আমাদের হলো অ্যান্সার। এখন আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথের ক্ষেত্রে আমাদের জানতে হবে ক ভরবেগের সংরক্ষণশীল সূত্র, খ এগুলা জাস্ট দেওয়া আছে, এগুলো আমাদের দরকার নেই এই ম্যাথের জন্য। আমরা জানবো হলো যাত্রা শুরুর প্রথম 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এবং পরের কোশ্চেন আছে তথ্য অনুসারে বল সময় লেখচিত্র অঙ্কন করো। তো আমরা প্রথম কোশ্চেনে দেখি যে আমাদের গ নম্বরে কি বলছে, যাত্রা শুরুর 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এটা যদিও আমাদের আগের চ্যাপ্টারের ম্যাথ, তারপর আমরা সলভ করি। দেখি কি কি ভর দেওয়া আছে। ভর দেওয়া আছে আমার 30 কেজি, এম ইকুয়াল 30 কেজি। আগে তুলবা যে কি কি ভর, কি কি ভ্যালু দেওয়া আছে তোমাকে। এম ইকুয়াল দেওয়া আছে 30 কেজি, তার উপর একটি বল 5 সেকেন্ড ক্রিয়া করলো, তার মানে টি দেওয়া আছে তোমাকে 5 সেকেন্ড ক্রিয়া করলো প্রথমে, টি1। এটা হলো টি1, প্রথমে হলো 5 সেকেন্ড ক্রিয়া করছে, এরপর 15 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে, তার মানে বস্তুটার আদি বেগ ছিল 0, 5 সেকেন্ড বলটা ক্রিয়া করার পর বেগ ভি হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর একটি সমবেগে 2 সেকেন্ড চলার পর বস্তুটা টি2 হলো সমবেগে চলছে, চলার পর বাধাদানকারী বল প্রয়োগ করে 3 সেকেন্ডে বস্তুটি থামানো হয়। তাহলে এটা যদি আমি একটু গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে এমন হবে গ্রাফটা, দেখো আমরা যদি একটা গ্রাফ আঁকি, সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হবে এমন। প্রথম কোশ্চেনে দেখো, প্রথম বলছে প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম 5 সেকেন্ড আছে, প্রথম 5 সেকেন্ড আমরা জাস্ট গ্রাফটা আঁকি, যদিও গ নাম্বারে গ্রাফটা কোনো দরকার নেই, তারপর আমরা একটু গ্রাফটা আঁকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। প্রথম 5 সেকেন্ডে ক্রিয়া করার পর 15 মিটার পার সেকেন্ড বেগ করে। তো প্রথমে হলো 0 ছিল, এরপর হলো প্রথম 5 সেকেন্ড এই পর্যন্ত গেছে, এরপর নেক্সট 2 সেকেন্ড হলো সমবেগে গেছে, নেক্সট 3 সেকেন্ডে যে সে বস্তুটা থেমে গেছে, বন্ধনে চলে গেছে। তো বস্তুটার জীবন দশায় সর্বোচ্চ বেগ ছিল হলো আমার ওই যে 5 সেকেন্ডে ক্রিয়া করার পর যে বেগটা তৈরি হয়েছে সেটা হলো আমার সর্বোচ্চ বেগ। এখন আমার কাছে গ নম্বরে চেয়েছে 5 সেকেন্ডে বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত, 5 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত। তো যেহেতু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চাইছে, আমি জাস্ট বের করি যে আমার এস লাগবে। এস ইকুয়াল আমরা জানি, এস এর ফর্মুলা জানি কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না?
তো এস ইকুয়াল আমার ইউ তো আদিবেগ 0, 5 সেকেন্ডের ক্ষেত্রে আমার আদিবেগ ছিল 0 এবং সে এই যে 5 সেকেন্ডের ক্ষেত্রে ভ্যালু কি আমার শেষ বেগ হয়েছিল 15। তো এটা 0, তাহলে আমার হচ্ছে হাফ এটি স্কোয়ার। আমার লাগতেছে কত, আমার টি এর ভ্যালু আছে, প্রথম 5 সেকেন্ডে টি এর ভ্যালু আছে, আমার লাগবে এ। 5 সেকেন্ডে এ বের করো, এ ইকুয়াল হলো ভি মাইনাস ইউ বাই টি। তো ভি কত 15 মাইনাস 0 ভাগ হলো 5, তাহলে হচ্ছে আমার 3। তাহলে জাস্ট ভ্যালু বসাও এখানে, হাফ ইন্টু 3 গুণন টি এর উপর স্কোয়ার, টি কত 5 সেকেন্ড, তাহলে হলো 5 এর উপর স্কোয়ার, তাহলে আমার 25, 3 25 75, 75 ভাগ 2, 37.5 মিটার। এটাই হলো আমার প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এরপর হলো এই ম্যাটটা বলছে স্থির অবস্থায় থাকা 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করে, তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। এখন এই জায়গায় আমাকে 4 সেকেন্ডে, প্রথমে গতে বলছে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো 4 সেকেন্ডে আমার উপর 5 নিউটন বল 5 কেজি ভরের এটা বস্তুর উপর ক্রিয়া করছে। তো আমরা গ নাম্বার যদি করি, আমরা জানি এস ইকুয়াল হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আমি 4 সেকেন্ডে বের করতে চাই সেক্ষেত্রে টি ইকুয়াল হলো 4 সেকেন্ড, এ আমাকে বের করতে হবে, এ ক্যালকুলেট করতে হবে, ইউ ইকুয়াল হলো 0 যেহেতু স্থির বস্তু ছিল। এখন আমরা কিভাবে এই জিনিসটা বের করতে পারি, প্রথম 4 সেকেন্ডে কাজ করতেছে 5 নিউটন বল, দেখো 5 নিউটন বল, তার মানে আমরা এই জায়গায় আবার এটাও জানি এফ ইকুয়াল হলো এম এ, এফ ইকুয়াল এম এ, তাই না? তো যেহেতু একটা কনস্ট্যান্ট 5 নিউটন বল কনস্ট্যান্টলি ক্রিয়া করতেছে, তার মানে এই জায়গাটা একটা সমত্বরণে যাচ্ছে। কনস্ট্যান্ট বল যেহেতু ক্রিয়া হইতেছে, তাহলে এই বস্তুর উপর সমত্বরণ সৃষ্টি হয়েছে, এবং সমত্বরণ যেহেতু সৃষ্টি হবে সেই ক্ষেত্রে এফ এর ভ্যালু হলো আমার কত 5 নিউটন, এম ইকুয়াল হলো 5 কেজি ইন্টু এ, তাহলে এ ইকুয়াল পাবা তুমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জায়গায় জাস্ট ভ্যালু বসায় দাও, 0 প্লাস হাফ ইন্টু 1 প্লাস প্রথম কয় সেকেন্ডে চাইছে 4 সেকেন্ডে, 4 এর উপর স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে হলো 8 মিটার, 8 মিটার প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 8 মিটার। এবং উদ্দীপকের তথ্যের আলোকে বেগ বনাম সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ করো। তো প্রথম 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, পরে তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে এই জায়গায় দেখো একটু যদি লক্ষণীয় বিষয়টা হলো, প্রথম 5 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করছে, তো তখন যখন বল কাজ করছে তখন কিন্তু সমত্বরণে বস্তুটা চলছে। এরপর তার 4 সেকেন্ড পরে 10 নিউটন বল আবার 4 সেকেন্ড ধরে কাজ করছে। তো প্রথমে একটা ত্বরণ ছিল, আমরা যদি এইভাবে প্লটটা চিন্তা করি, জাস্ট দেখো প্রথম ক্ষেত্রে প্রথম 4 সেকেন্ড, তাই না? প্রথম 4 সেকেন্ডে আমার হলো এফ ইকুয়াল এম এ, তো এ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরবর্তী 4 সেকেন্ড, নেক্সট 4 সেকেন্ডে এ হলো 0, কারণ এফ ছিল 0, কোনো বল ক্রিয়া করে নাই। নেক্সট 4 সেকেন্ডে যদি আমি বলি, নেক্সট 4 সেকেন্ডে 4 সেকেন্ডে এফ ইকুয়াল এম এ। তো বল ক্রিয়া করছে কত মানের বল ক্রিয়া করছে, প্রথমে ছিল 5 নিউটন, পরবর্তীতে আসে 10 নিউটন বল ক্রিয়া করছে। তো 10 নিউটন বল যদি আমার ক্রিয়া করে তাহলে আমার এ আসবে হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমার ত্বরণ বৃদ্ধি পাইছে। তাহলে আমি যদি বস্তুটার গ্রাফ যদি চিন্তা করি, তো গ্রাফটা যদি আঁকি, প্রথম 4 সেকেন্ডে হলো একটা বেগ চলতেছে। তো প্রথম 4 সেকেন্ড যদি আমরা এটা 4 সেকেন্ড, পরে হলো 8 সেকেন্ড, পরে হলো 12, তো প্রথম 4 সেকেন্ড হলো সমত্বরণে বস্তুটা যাবে, তাই না? সমত্বরণে গেছে। ওকে, দেখো প্রথম 4 সেকেন্ড হলো এ বাড়ছে, প্রথম 4 সেকেন্ডে এ বাড়ছে। এখন এরপর কি, যখন এ 0, তার মানে বস্তুটা হলো সমবেগে গেছে। এরপর এ আবার বেড়ে গেছে 2 মিটার পার সেকেন্ড, তার মানে বস্তুটা আবার সমত্বরণে যাচ্ছে। তো পরবর্তীতে আবার 4 সেকেন্ড হলো সমত্বরণে যাবে। তো এটাই হলো আমার গ্রাফ, ও এ বি সি, এটাই আমার গ্রাফ। দেখো আবার লক্ষ্য করো, আবার একটু কেয়ারফুলি লক্ষ্য করো যে প্রথম 4 সেকেন্ডে বস্তুটা গেছে হচ্ছে সমত্বরণে,
এরপর বল উঠায় নিস, বল উঠায় নেওয়া মানে F0 মানে বস্তুটা হলো সমবেগে যাবে এবং সমবেগে গেছে এবং নেক্সট 4 সেকেন্ডে যে বস্তুটা হলো আবার সমত্বরণে গেছে এবং তার ত্বরণটা আগের তুলনায় বেশি ছিল। সো গ্রাফটা জাস্ট এভাবে এগিয়ে দেবা, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার নেক্সটে আসি আমরা। 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে, আচ্ছা নেক্সট টাইপগুলো হলো আমাদের ভরবেগ সংক্রান্ত টাইপ। তো আমরা যদি ভরবেগ সংক্রান্ত টাইপ নিয়ে একটু আলোচনা করি যে ভরবেগ সংক্রান্ত জিনিসগুলো কি কি হতে পারে, তো একটু আমরা দেখি। ভরবেগ, এই জায়গায় ধরো এটা একটা বস্তু যার ভর হলো m1 এবং u1 হলো তার আদিবেগ, এবং এটা একটা সেকেন্ড বস্তু যার ভর হলো m2 এবং আদিবেগ হলো u2। ঠিক আছে, এখন এরা দুজন ধরে সংঘর্ষ করছে, এরা মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। তো সংঘর্ষ হওয়ার পর হয় দুজন মিলিতভাবে যাবে অথবা দুজন একই সাথে থাকবে। তো দুই টাইপের হইতে পারে, দুই টাইপ। টাইপ 1 মিলিতভাবে মুভ করবে, অর্থাৎ দেখো যে এই দুজন সংঘর্ষ হয়েছে না, সংঘর্ষ যখন হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এরা দুজনেই একসাথে চলা শুরু করছে এবং দুজনের বেগ হলো সেম। এটা একটা কেস হতে পারে। অথবা টাইপ 2 এরা সংঘর্ষ হয়েছে, এরা নিজেদের মধ্যে মারামারি করার পর যে যার মতো চলে গেছে, এদিক v1 বেগে চলে গেছে, এদিক ধরো v2 বেগে চলে গেছে। সো এই দুটা কেস হইতে পারে, যে একটা হলো তারা সংঘর্ষ করছে এবং করার পর মিলিত বেগ প্রাপ্ত হয়েছে, অথবা সংঘর্ষ করছে দুজন ডিফারেন্স বেগ প্রাপ্ত হয়েছে, আলাদা আলাদা টাইপের বেগ প্রাপ্ত হয়েছে। এখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে তোমার হলো ভরবেগের সূত্রটা আসলে কি বলে? ভরবেগের সূত্রটা বলে যে আমার আদি বেগের গুণফলের যোগফল, আদি বেগের সমষ্টি ইকুয়াল শেষ বেগের সমষ্টি, গুণফলের সমষ্টি আর কি, গুণফলের বেগের গুণফলের সমষ্টি। এখন এটা দ্বারা আসলে কি বুঝালাম? এটা দ্বারা বুঝালাম যে তোমার এই বস্তুটা m1 আছে, তাহলে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হবে m1 m2 ইন্টু ভি, যদি মিলিতভাবে তারা যায়। আর যদি মিলিতভাবে না যায় সেক্ষেত্রে হবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এটা হলো এই সত্য মেনে চলবে যদি ভরবেগ সংরক্ষণ থাকে, অর্থাৎ সংঘর্ষ হওয়ার আগে বেগ এটা এবং সংঘর্ষের পরে এটা হতে হবে। যদি ভরবেগ সংরক্ষণ থাকে তাহলে এই সত্য তোমাকে মানতে হবে। এবং এই জায়গায় একটা প্যাচ খাই আমরা, সেটা হলো চিহ্ন নিয়ে। অর্থাৎ আমি যদি এটা পজিটিভ u1 নেই, বুঝো কথা, এটা যদি আমি পজিটিভ u1 নেই আর এই বস্তুটা যদি তার বিপরীত দিক থেকে আসে, তাহলে তার সাপেক্ষে ওই বস্তুটা হলো নেগেটিভ, অর্থাৎ u2 হবে মাইনাস u2 কে ধরে নিতে হবে মাইনাস u2। বুঝো, দুজন মুখোমুখি আসতেছে, যদি আমি এটাকে পজিটিভ নেই, u1 কে পজিটিভ নিই, u2 কে নেগেটিভ নিব, যদি u2 কে পজিটিভ নেই, u1 কে নেগেটিভ নিব। যদি মুখোমুখি সংঘর্ষ হয় সেই ক্ষেত্রে একজন পজিটিভ আর একজন হলো নেগেটিভ, এই জায়গাটা আমরা প্যারা খাই। তো ভরবেগের সংরক্ষণ তখনই মানবে যখন এই সত্যদয় মেনে চলবে। তো আমরা একটু ম্যাথের দিকে যাই, ম্যাথ করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যাত্রা শুরু কতক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটছে, অর্থাৎ এখানে আমাকে আসলে সংঘর্ষের সময় জানতে চাইছে। দেখি একটু কখন ঘটছে। 10 কেজি ভরের এবং 5 কেজি ভরের দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল 1 কিলোমিটার। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষ এই জিনিস আবার আলাদা। স্থিতিস্থাপক সংঘর্ষ এটা একটু জেনে রাখো, স্থিতিস্থাপক সংঘর্ষ, ওকে। স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার শর্ত দুইটা, একটা হলো ভরবেগ সংরক্ষণ থাকবে, ভরবেগ, আর 2 নাম্বার হলো গতিশক্তি সংরক্ষণ থাকবে।
এখন অনেকে বলবে ভাইয়া ভরবেগ সংরক্ষণ না হয় বুঝলাম, একটু আগে বুঝালাম, কিন্তু গতিশক্তি সংরক্ষণ জিনিসটা কি এটা আমি বুঝতেছি না। ওকে ফাইন, দেখো এই যে বস্তুটা ছিল না, এ হলো U1 আদিবেগে নিছে, আর এই হলো U2 আদিবেগ নিয়ে শুরু করছে সংঘর্ষের পর এ ধরো V1 বেগ প্রাপ্ত হয়েছে, এ হলো V2 বেগ প্রাপ্ত হয়েছে, সংঘর্ষ হচ্ছে, তারপর একজন V1 বেগে চলা শুরু করছে, একজন V2 বেগে চলা শুরু করছে। সেই ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষণের সূত্র হলো আদি গতিশক্তি M1U1 স্কোয়ার প্লাস M2U2 স্কোয়ার ইকুয়াল হবে হাফ M1V1 স্কোয়ার প্লাস হাফ M2V2 স্কোয়ার। এই শর্ত মেনে চলতে হবে, এই শর্ত মেনে চললেই বস্তুদ্বয় হলো গতিবেগ গতিশক্তি সংরক্ষণ থাকবে। গতিশীল গতিশক্তি সংরক্ষণের শর্ত হলো এটা হাফ M1U1 এর উপর স্কোয়ার প্লাস হাফ M2U2 এর উপর স্কোয়ার ইকুয়াল হাফ M1V1 স্কোয়ার প্লাস হাফ M2V2 এর উপর স্কোয়ার। এটা হলো গতিশক্তি সংরক্ষণশীলের শর্ত। তো এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা শুধু সুন্দর মতো ম্যাথ করি। আসলে এই ম্যাথটা করার জন্য এটা আমার জানার আসলে কোনো দরকার নাই, বাট এটা আমি জানায় রাখলাম কারণ আমাকে ইন ফিউচার এটা জানতে হবে, মানে ইন ফিউচার বলতে একটু পরেই জানতে হবে। সো এটা খাতার মধ্যে তুলে রাখো। এখন আমরা এই ম্যাথটাতে আসি। তো এই ম্যাথটাই দেখো, এখানে তোমাকে জানতে চাইছে যাত্রা শুরুর কতক্ষণ সময় পর তোমার সংঘর্ষ হবে, অর্থাৎ তোমার কাছে টি জানতে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। তো এই জায়গায় আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে এটা আমাকে জানা খুবই জরুরি। ভ্যালু কি দেওয়া আছে আমরা একটু যদি সব ম্যাথের ক্ষেত্রে আমি ট্রাই করি যে একটা সুন্দর চিত্র আঁকতে, যে একটা সুন্দর চিত্র আঁকবো, দেন হলো ম্যাথটা দেখি। তো আমাদের দেওয়া আছে হলো M1 হলো 10 কেজি, M1 আছে 10 কেজি, এবং তোমাকে দেওয়া আছে কি U1 দেওয়া আছে তোমার কাছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন তোমাকে এটার জন্য দেওয়া আছে M2 দেওয়া আছে কি, M2 দেওয়া আছে 5 কেজি, আর U2 দেওয়া আছে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এরা হলো সংঘটিত হয়েছে, এদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তোমাকে ধরো আমরা ধরলাম যে এক্স ডিস্টেন্স পর এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো 1000 মিটার, যেহেতু 1 কিলোমিটার দেওয়া আছে তাহলে এটা 1000 মিটার, এক্স ডিস্টেন্স পর সংঘর্ষ হয়েছে, এদের মারামারি হয়েছে একটা, তো এটা হলো 1000 মাইনাস এক্স। ওকে, দ্যাটস ফাইন, 1000 মাইনাস এক্স। এখন তোমার কাছে জানতে চাইছে যে তোমার হলো কত সময় পর সংঘর্ষটা সংঘটিত হয়েছে। এখন এই জায়গায় আমার কোনো ভ্যালু অফ টি কিন্তু দেওয়া নাই, ভ্যালু অফ টি দেওয়া নাই। যদি কোনো ভ্যালু অফ টি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ধরে নেবা, ভ্যালু অফ টি না, সরি, ভ্যালু অফ এ দেওয়া নাই, তোমাকে কোনো ত্বরণের মান দেওয়া নাই। এখন যদি ত্বরণের মান দেওয়া না থাকে সেই ক্ষেত্রে ধরে নেবা এটা হলো সমবেগে যাত্রা করতেছে। তো সমবেগে যাত্রার ক্ষেত্রে আমার এ হলো এক্স ডিস্টেন্সে গেছে, এ হলো, আমরা ধরে নেব যে ধরি টি সময় পরে সংঘর্ষ হয়েছে, সংঘটিত হয়েছে, তাই না। তাহলে টি সময় পর যদি আমার সংঘর্ষ সংঘটিত হয়, তাহলে আমি যদি এ বস্তুর সাপেক্ষে এক্স ডিস্টেন্সে ধরি, তাহলে এক্স ইকুয়াল আসবে U1 টি, এবং 1000 মাইনাস এক্স ইকুয়াল আসবে আমার U2 টি। এখন এই দুটা ইকুয়েশন আমাকে যোগ করতে হবে, এই দুটা ইকুয়েশন যোগ করে দিতে হবে। তাহলে যোগ করো 1 + 2 ইকুয়েশন যদি আমি যোগ করে দেই সেই ক্ষেত্রে আমার কি আসে, যে এদিকে দেখো এক্স এক্স কেটে যাবে, তাহলে 1000 ইকুয়াল থাকবে U1 T1, U1 এর ভ্যালু আমার কত 20, তাহলে আমার 20 টি প্লাস হলো 30 টি, দেন আমি এখানে বলতে পারি 50 টি ইকুয়াল হলো 1000 মিটার, টি ইকুয়াল হলো আমার 20 সেকেন্ড। দ্যাটস দ্য অ্যান্সার। আই হোপ যে ম্যাথটা তুমি বুঝতে পারতেছো। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে আসলে কি বলছে সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোনটির ভরবেগ বেশি হবে এটা আমাকে আসলে ক্যালকুলেশন করতে বলছে। যেহেতু এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এদের গতিশক্তি সমান ছিল, এবং গতিশক্তি যদি সমান থাকে এবং ভরবেগ যেটা M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2, এটাও কিন্তু আমার সমান থাকবে, M2V2 এটাও আমার সমান থাকবে, এটাও সমান আছে। আবার এই জিনিস সমান থাকবে। দুই নাম্বারে এসে আমার হলো হাফ M1U1 এর উপর স্কোয়ার প্লাস হাফ M2U2 এর উপর স্কোয়ার ইকুয়াল হাফ M1V1 এর উপর স্কোয়ার প্লাস হাফ M2V2 স্কোয়ার। এই জিনিসও কিন্তু আমার সংরক্ষিত থাকতে হবে, ম্যান্ডেটরি। যেহেতু আমাকে কি বলছে সংঘর্ষটা হলো আমার স্থিতিস্থাপক সংঘর্ষ।
এবং সংঘর্ষের পরে কোনটির ভরবেগ বেশি থাকবে, তো আমরা এখান থেকে m1 v1 আর m2 v2-র অনুপাত যদি কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমার গেম ওভার। অর্থাৎ আমি যদি দুটার অনুপাত কোনোভাবে ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি m1 v1 আর m2 v2-র মধ্যে, তাহলেই কিন্তু আমার গেম ওভার হয়ে যাচ্ছে। এবং স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের দুটা সূত্র মাথায় রাখতে হবে, দুটা সূত্র, যে তোমার হলো v1 আর v2 নির্ণয়ের দুটা সূত্র আছে, সেই দুটা বড় বড় সূত্র একটু খাতার মধ্যে লিখে রাখবা। v1 ইকুয়াল হলো, আরে সূত্র তো আমি নিজেই ভুলে গেছি কিরে, ফর্মুলা দুটোটা বেশ বড় বড় ফর্মুলা, জাস্ট তুমি খাতার মধ্যে তুলে রাখো। v1 ইকুয়াল হলো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 u1 প্লাস তোমার হলো 2m2, যখন তোমার এখানে v1 তখন এই জায়গায় হবে m2, যখন এখানে v1 তখন এই জায়গায় হবে m2, তোমার হলো 2m2 u2 ডিভাইডেড বাই হলো m1 প্লাস m2, এবং v2 ইকুয়াল হলো m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 u2 প্লাস 2m1 u1 বাই m1 প্লাস হলো m2। দ্যাটস ইট। এই দুইটা ফর্মুলা জাস্ট খাতার মধ্যে তুলে রাখবে। এই দুইটা ফর্মুলা হলো এই ম্যাথটার জন্য তোমার হলো কোর। এখন এই ম্যাথে তোমাকে বলছে সংঘর্ষের পরে আমার কার ভরবেগ বেশি হবে, কার ভরবেগ বেশি হবে। তো আমার এম তো কোনো চেঞ্জ হতেছে না, তো আমার হচ্ছে v1 আর v2 এই ফর্মুলা থেকে বের করতে হবে। তো v1 যদি আমি বের করতে চাই, m1 এর ভ্যালু আমার কত দেওয়া আছে, m1 এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে m1 ইকুয়াল দেওয়া আছে আমার 20 কেজি, তাই না, 20 কেজি, এবং m2 m1 দেওয়া আছে 10 কেজি এবং m2 দেওয়া আছে 5 কেজি, 5। তো m1 হলো 10 কেজি এবং m2 দেওয়া আছে 5 কেজি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে u1 আবার কি দেওয়া আছে, u1 দেওয়া আছে একটা দেখে আসি। u1 আমাকে দেওয়া আছে হলো 20 মিটার পার সেকেন্ড এবং u2 দেওয়া আছে 30 মিটার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, আর হলো u2 হলো 30 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো আমাকে দেওয়া আছে, তাই না, এই ভ্যালু দেওয়া আছে। তাহলে v1 ইকুয়াল আমার কত আসবে, v1 ইকুয়াল আসবে আমার 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 15 ইন্টু u1 এর ভ্যালু হলো আমার 20 প্লাস 2, m2 হলো আমার 5, 2 ইন্টু 5, 2 ইন্টু 5, u2 হলো আমার 30 ভাগ 50। এটা ক্যালকুলেশন করে তুমি একটা ভ্যালু পাবা, এবং সেই ভ্যালুটা কত আমার, যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে হলো 13 গুণন 20 প্লাস 2, তাহলে হলো তোমার 10, 20 ভাগ 3 ইন্টু 10 প্লাস 20, 26.67 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা এই v2 ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার হলো 5 মাইনাস হলো 15 গুণন 30 প্লাস 2 গুণন m1 হলো 10, u1 হলো 20, 15। এটা ক্যালকুলেট করলে আমাদের এসে 10 প্লাস 2 গুণন 20 গুণন 10, 26.67, so plus 10। এখন দেখো তুমি পাইছো v2 পাইছো 36.67 এবং v1 পাইছো 26.67। এখন যদি তুমি দুটো ভ্যালু পাও খুব সুন্দর, তাহলে তোমার কাছে এসে ভরবেগ কার বেশি হবে। তো ভরবেগের ক্ষেত্রে আমরা জানি m1 v1, তাহলে আমার হলো প্রথমের ভরবেগ, প্রথম বস্তুর ভরবেগ হলো m1 v1, দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 v2, তাই না, m2 v2। তো আমি যদি এই দুটার m1 v1 ক্যালকুলেট করি, m1 আমার কত, m1 হচ্ছে আমার 10 কেজি। তো 10
গুণন 10 গুণন 26.67, আর এখানে M2 আমার কত 5 কেজি ইকুয়াল হলো 36.67। তো এখানে যদি আমরা দুটো মাল্টিপ্লাই করি, আমরা যদি মাল্টিপ্লাই করে ক্যালকুলেশনটা শেষ করি, তাহলে আমার আসে হচ্ছে 26.7, আর এটা হলো 5 ইন্টু 36.67, 183.35। এই তো, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে প্রথম বস্তুর ক্ষেত্রেই আমার কিন্তু ভরবেগটা বেশি থাকবে দেন সেকেন্ড বস্তুর চেয়ে। সো দ্যাটস দ্য অ্যান্সার, দ্যাটস দ্য অ্যান্সার। তো আমরা এখন নেক্সট ম্যাথটাতে দেখি যে উপরের ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীল নীতি সমর্থন করে কিনা। তো আমাদের ভরবেগ সংরক্ষণশীল নীতি কোনটা কোনটা জানি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল হলো m1v1 প্লাস m2v2। তো আমার ভরবেগ সংরক্ষণশীল নীতি হলো m1u1 প্লাস m2u2 ইকুয়াল হলো m1v1 প্লাস m2v2। এটা হলো আমার ভরবেগের সংরক্ষণশীল নীতি। তো আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে এই টাইপের ম্যাথগুলোর জন্য, আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে এই পার্টটা, দেন এই পার্টটা ক্যালকুলেট করবো, দেন দেখবো যে দুটো সমান আসে কিনা, তো আমরা আগে বের করে নিয়ে দেখি আগে কি কি ভ্যালু দেওয়া আছে। ভ্যালু আসলে কি কি দেওয়া আছে এটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো যে আমার কাছে উপরে দেওয়া আছে 20 কেজি ভর। তো আমার কাছে m1 দেওয়া আছে কত, m1 দেওয়া আছে 20, m2 দেওয়া কত আছে 30। এরপর ইওবি পরস্পর 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় রয়েছে এবং এ বস্তুর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং মিলিত অবস্থায় 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। মিলিত অবস্থায় তারা হলো 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। তো কি ঘটনা ঘটছে যে এ ও বি পরস্পর হলো, এখানে একটা বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, এরা হলো পরস্পর কত মিটার দূরে ছিল, দূরত্বে স্থির অবস্থায় ছিল। u1 ও 0, u2 আমার 0। এখন এ বস্তুর উপর বল প্রয়োগ করে তা বি বস্তুর দিকে হলো 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। তো সেই ক্ষেত্রে দেখো u1 প্রথম বস্তু, এখানে এ বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করছি, এ ফোর্স প্রয়োগ করছি, তখন কিন্তু u1 হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, u2 কিন্তু এখন স্থিরই আছে এবং গতিশীল হয় এবং মিলিত অবস্থায় বস্তু দ্বয়ের 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান থাকে। তার মানে দুটার মিলিত অবস্থায় যে বেগ হলো সমান হয়ে গেছে এবং v ইকুয়াল হলো 4 মিটার পার সেকেন্ড। তো দেখো, তো আমার এখানে u1 ইকুয়াল হবে 10 মিটার পার সেকেন্ড, u2 ইকুয়াল হবে 0, v1 ইকুয়াল v2 ইকুয়াল হলো আমি বলতে পারি 4 মিটার পার সেকেন্ড। এখন যদি সব সুন্দর মতো দেখা যায় তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, আমরা যেটা বলতে পারি, দেখো আমার প্রথম ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে m1 u1 ইকুয়াল হলো আমার কত, m1 কত, m1 হলো আমার 20, u1 হলো 10, তাহলে 20 গুণন 10 হলো 200। এবং m2 u2 হলো আমার 30, u2 হলো 0, তাহলে হলো 0। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা বের করি m1 u1 প্লাস m2 u2, ভ্যালু পাবা তুমি হলো 200 প্লাস 0, তার মানে ভ্যালু পাবা হলো 200। তো প্রথম ক্ষেত্রে তুমি ভ্যালু পেলে হলো 200। এখন সেকেন্ড ক্ষেত্রে তোমাকে বের করতে হবে সেই ক্ষেত্রে আমার m1 v1 ইকুয়াল কত, m1 হলো আমার 20, v1 হলো আমার 4, তাই না, তাহলে হলো 20 গুণন 4, 80 মিটার পার সেকেন্ড। এবং m2 v2 ইকুয়াল হলো আমার কত, 30 গুণন হলো 4, 120, তাহলে হয় কত আসে, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল হলো 80 প্লাস 120। তাহলে দেখো এটাও আসে আমার 200 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গায় লক্ষ্য করো যে প্রথম ক্ষেত্রে এইটার ভ্যালু দ্বিতীয় ক্ষেত্রের এই ভ্যালুটা সমান না। যদি সমান হয় তাহলে তুমি বলতে পারো এরা হলো ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে। তাহলে পরীক্ষা কিভাবে বের করবা, এই যে প্রথমে হলো এই ভ্যালুগুলো দেখবা, দেন হলো প্রথম ক্ষেত্রে m1 u1 m2 u2 বের করবা, করে দুটাকে প্লাস করে দেবা, প্লাস করার পর সেকেন্ড ক্ষেত্রে আমরা m1 v1 ক্যালকুলেট করব, m2 v2 ক্যালকুলেট করে দুটাকে সামেশন করে দেবো, দুটাকে যোগ করে দেবো, করে দিয়ে আমার যে ভ্যালুটা আসবে আমরা দেখবো যে প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রের ভ্যালু সমান আসে কিনা। যদি সমান আসে তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে, আর যদি সমান না আসে ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে না। দ্যাটস ইট।
হ্যাঁ, এটা দেখো, সংঘর্ষের পর উদ্দীপকের বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। অর্থাৎ মিলিত অবস্থায় এদের বেগ হলো ভি। আমরা ধরে নেব যে মিলিত অবস্থায় এদের বেগ হলো ভি। ধরি 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 মিলিত অবস্থায় বেগ, মিলিত অবস্থায় বেগ হলো আমার ভি। এটা হলো আমার ধরি মিলিত অবস্থায় বেগ হলো ভি। এখন আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে দেখো, আমার কাছে m1 দেওয়া আছে, আমার কাছে u1 দেওয়া আছে, আমার কাছে m2 দেওয়া আছে, আমার কাছে u2 দেওয়া আছে। তো দ্যাটস ইট। এখন যদি এই বস্তুটা মিলিত অবস্থায় আমরা যদি সংঘর্ষের পর একত্রে চলতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যা সংঘর্ষের সময় আমাদের যে সংরক্ষণশীল নীতি আছে ভরবেগে, এই সূত্রটা ফেলি, m1 v1 প্লাস m2 v2। এখন দেখো এই জায়গায় মিলিত অবস্থায় পর বস্তুটা একত্রে চলতে থাকে, তো এটা আমার ওই যে আমি টাইপ দেখাইছিলাম না, টাইপ 1 এবং টাইপ 2, যদি বস্তুটা একত্রে চলতে থাকে সেই ক্ষেত্রে কি আমার v1 ইকুয়াল v2। সো আমি এই জায়গায় কিন্তু লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু v, তাই না? এবং আমার কাছে মিলিত যে বেগটা সেটাই তো আমার কাছে জানতে চাইছে, ভি দেওয়া আছে, ভি আমার কাছে জানতে চাইছে। তো আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে, u1 আছে, m1 আছে, m2 আছে, u2 আছে, সবই দেওয়া আছে। তাহলে আমি জাস্ট ভ্যালু বসাই দিই, 100 গুণন হলো 50 প্লাস m2 আমার কত 10 গুণন 20, m1 হলো m1 100 110, তাহলে এটা হলো 110 ইন্টু ভি। তাহলে আমি এখান থেকে ভি ক্যালকুলেট করি, এখান থেকে যদি আমি ভি ক্যালকুলেট করি তাহলে আমার এটা কত, হুম 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 ভাগ 110। তো এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই তোমার হলো ফি, সেটাই তোমার অ্যান্সার। তো আমরা এখন নেক্সট ম্যাথটা দেখি, যে একটা দেখো, উদ্দীপকের আলোকে কোন স্থানের বইটির ওজন কম হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই টাইপ হলো আমার মহাকর্ষ টাইপের ম্যাথ, এবং মহাকর্ষ টাইপের ম্যাথ করার জন্য আমাদের বেশ কিছু ফর্মুলা এবং বেশ কিছু হালকা কনসেপ্ট জানতে হবে। তো আমরা একটু দেখি যে মহাকর্ষ কনসেপ্টগুলো কি কি হতে পারে। তো ইন জেনারেল কেস মহাকর্ষ, খাতার মধ্যে কিন্তু সূত্রগুলো সুন্দর মতো তুলে রাখবা, এবং আমি এই ভিডিওর তোমার হচ্ছে ড্রাইভের মধ্যে সূত্রের লিঙ্কগুলো তোমাকে দিয়ে দিব। তারপর হলো খাতার মধ্যে যা সূত্র পড়ে দিছি সেই সূত্রগুলো সুন্দর মতো লিখে রাখবা খাতার মধ্যে, ওকে? তো দেখো, এটা হলো পৃথিবী ধরো, বা এটা যে কোনো একটা গ্রহ, এটা হলো যে কোনো একটা গ্রহ, এবং এই গ্রহের ব্যাসার্ধ যদি আমার হয় আর, গ্রহের ব্যাসার্ধ যদি হয় আর, এবং এই গ্রহের যদি ভর, ভর হলো এম, ভর হলো এম, এবং ব্যাসার্ধ হলো আমার আর। যে কোনো একটা গ্রহের ভর যদি হয় এম এবং ব্যাসার্ধ যদি হয় আর, সেক্ষেত্রে গ্রহটার অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল হবে, ফর্মুলা হলো জিএম বাই আর স্কয়ার। এখন এই গ্রহটা থেকে তুমি যদি এইচ উচ্চতায় কোনো একটা বস্তুকে নিয়ে যাও, এইচ উচ্চতায়, এই জায়গায় কোনো একটা বস্তু আছে, এইচ উচ্চতায় কোনো একটা বস্তু আছে, সেই ক্ষেত্রে ওই বস্তুটার তোমার হচ্ছে কি অভিকর্ষ বল কাজ করবে, অর্থাৎ এইচ উচ্চতায় গেলে ওই বস্তুটার মধ্যে কি পরিমাণ অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে, সেটা হলো তোমার হলো, এখন ডিস্টেন্সটা কত দেখো, আর ছিল, এখন আবার এইচ হয়ে গেছে, তাহলে আমার জি আসবে কত, জিএম আর প্লাস এইচ এর উপর স্কয়ার, ওকে? এখন যদি আমরা এইচ উচ্চতায় এটাকে জি ড্যাশ দ্বারা প্রকাশ করি, এইচ উচ্চতায় এটাকে জি ড্যাশ জি প্রাইম দ্বারা প্রকাশ করি, আর এটা হলো ভূপৃষ্ঠে, এটা হলো আমার ভূপৃষ্ঠে, এটা হলো আমার ভূপৃষ্ঠে, এদের মধ্যে যদি আমি একটা সম্পর্ক দাঁড় করানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমার দেখো 1 নং ইকুয়েশন, এটা হলো আমার 2 নং ইকুয়েশন। তো আমি যদি এটা মাল্টিপ্লাই করে দেই, দুটা যদি ভাগ করে দেই জি ড্যাশ বাই জি, তাহলে আমার কি আসে, জিএম জিএম চলে যায়, তাহলে আমার আসে আর, আর প্লাস এইচ, তারপর হোল স্কয়ার। তাহলে আমার জি প্রাইম ইকুয়াল আসে আর, আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু হলো সি, ওকে? ঠিক আছে, এটা হলো আমার জি প্রাইম, অর্থাৎ আমার এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আমার হলো ভূপৃষ্ঠের ত্বরণের মধ্যে সম্পর্ক, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক লিখবা খাতার মধ্যে, যে এইচ উচ্চতায় ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ এবং এইচ উচ্চতার অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় সূত্র হলো এটা, ওকে? এবং আরেকটা সূত্র হলো যে তোমার হলো মহাকর্ষ বলের সূত্র, যেটা অলরেডি সবাই জানো, যে ধরো এটা একটা বস্তু হলো m1,
এটা একটা বস্তু হলো m2, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো d। তো মহাকর্ষ বলের সূত্র যেটা হলো যে তোমার হলো F সমানুপাতিক m1 m2 এবং F সমানুপাতিক হলো 1/d²। অর্থাৎ বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক মহাকর্ষ বল হলো, দুটা বস্তু আছে নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ d ডিস্টেন্সে আছে, তাহলে বস্তুদ্বয়ের মহাকর্ষ বল যেটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং দুটাকে আমরা যখন মার্জ করে দিই তখন আমাদের আলটিমেট সূত্র আসে v = g m1 m2 ডিভাইডেড বাই d²। এই তো, এবং g হলো আমার মহাকর্ষ ধ্রুবক, g হলো আমার মহাকর্ষ ধ্রুবক, যার ভ্যালু হলো আমার 6.673 × 10⁻11। এটা হলো তার ভ্যালু। সো এটা হলো আমার মহাকর্ষ বলের কনসেপ্ট। এখন আমরা এই ম্যাটটাতে ফিরে যাই। এই ম্যাটটাতে আসলে আমাকে কি বলছিল যে 20 কেজি এবং 30 কেজি ভর বিশিষ্ট দুটি বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরে স্থির অবস্থায় রয়েছে। এ বস্তুর উপর বল প্রয়োগ করায় তা বি বস্তুর দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলো এবং মিলিত বস্তুদ্বয় বেগে কোশ্চেনই তো আলাদা। উদ্দীপক তো ভুল তুলছে, উদ্দীপক তো ভুল তুলছে, বাট ক্রস করি পজ দিয়ে করো। ওকে, এই ম্যাটটাই দেখো, তোমার হলো ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় একটি স্পেস স্টেশন অবস্থিত। তো এটা হলো পৃথিবীর সাপেক্ষে বলা আছে, পৃথিবীর সাপেক্ষে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় একটা স্পেস স্টেশন আছে। সেই 100 কিলোমিটার উচ্চতায় ওই বস্তুটার হলো অভিকর্ষ ত্বরণের ভ্যালু আমাকে বের করতে বলছে। এখন যদি এটা পৃথিবী না হয় অন্য কিছু গ্রহ হইতো, সেক্ষেত্রে তোমাকে এম এর ভ্যালু দেওয়া থাকতো যে আমার হলো ওই গ্রহটার ভর কত, ওই গ্রহটার ক্ষেত্রে বা ভূপৃষ্ঠের ত্বরণ দেওয়া থাকতো। বাট যেহেতু কিছু বলা নাই, তুমি ধরে নেবে এটা হলো পৃথিবীর সাপেক্ষে দেওয়া আছে। তো এখন তোমার হলো আমার কাছে কি কি ভ্যালু দেওয়া আছে, আমার কাছে বেসিক্যালি জাস্ট এইচ দেওয়া আছে হলো 100 কিলোমিটার, এইচ দেওয়া আছে 100 কিলোমিটার। তো আমরা একটু আগে ফর্মুলা থেকে আসছি যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ এবং ভূপৃষ্ঠের ত্বরণের মধ্যকার সম্পর্ক হলো জি প্রাইম ইকুয়াল হলো r/r+h হোল স্কোয়ার ইন্টু হলো জি। তো আর এর ভ্যালু আমরা অলরেডি জানি, আর এর ভ্যালু কত 6 × 10⁶, এবং তোমাকে এইচ দেওয়া আছে এবং জি কত আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ঠিক আছে। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দেবো। তো ভ্যালুগুলো বসাই দিই, জি প্রাইম ইকুয়াল হলো 6 × 10⁶, 6 × 10⁶, প্লাস হলো 1000 কিলোমিটার। অবভিয়াসলি এটাকে আমাকে মিটারে নিতে হবে এবং 1000 × 10³ দ্বারা গুণ করবো, 10³ এরপর স্কোয়ার ইন্টু হলো জি। ক্যালকুলেটর যখন করবা তখন আগে এটা ভাগ করে নিবা, ভাগ করে নিয়ে তারপর স্কোয়ার করবো। অনেকে কি করে একবারে বসায় দিয়েও করা যায়, বাট অনেকে কি করে যে এটা উপরেরটা আগে স্কোয়ার করে পরে নিচেরটা স্কোয়ার করে, এইভাবে করবো না। তো আমরা যদি একটু করি, ক্যালকুলেটর আছে? divided by 686. তো এটা আসে আমার হলো 0.967 ইন্টু হলো জি। তো জি এর ভ্যালু আমরা হলো 0.967 ইন্টু হলো 9.8। সো আমরা যদি ভ্যালুটা বসাই দিই ডাইরেক্ট আসবে 9.481 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো এরপরে দেখো বন্দুকের গুলি সংক্রান্ত যে ম্যাথগুলা, বন্দুকের গুলি সংক্রান্ত, তো এই ম্যাথগুলো মোটামুটি টাইপের ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথগুলো আমরা ভরবেগের সংরক্ষণশীল সূত্র থেকেই বেসিক্যালি আমরা করব। বাট একটা সূত্র মাথায় রাখবা, এই সূত্রটা বন্দুকের গুলির ভরবেগের যে সূত্রটা আছে, বন্দুকের গুলি এক তো হলো আমরা বন্দুকের গুলি নিয়ে কিন্তু গতি চ্যাপ্টারে খুব অনেক ডিটেলসে আলোচনা করছি যে বন্দুকের গুলি যদি তক্তা থাকে সেই ক্ষেত্রে তক্তা ভেদ করবে, কতগুলো তক্তা ভেদ করবে, সেটা কিন্তু আমরা গতির ক্লাসে অলরেডি মেনশন করছি এবং গতির ক্লাসে অলরেডি এগুলো সলভ করছি। বাট এই অধ্যায়ে যেটা লাগবে সেটা হলো ভরবেগ সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এবং ভরবেগ সংরক্ষণশীলতার নীতি যদি মেনেও চলে সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা বন্দুকের বেগ এবং গুলির বেগ এসবের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। তো আমরা ভরবেগ সংরক্ষণ এই সূত্র মনে রাখবা, -mu, এই সূত্রটা মনে রাখবা। এখানে এম কি, এম হলো বন্দুকের ভর, বন্দুকের ভর
ভি কি বন্দুকের বেগ, বন্দুকের বেগ। এখন বন্দুকের বেগ আবার কি জিনিস, গুলির বেগ তো বুঝলাম, বন্দুকের বেগ আবার কি জিনিস। যখন তুমি একটা গুলি করবা তখন বস্তুটা, বন্দুকটা কিন্তু তোমার শোল্ডারে একটা আঘাত আনে এবং পিছনের দিকে একটা ব্যাক ফায়ারিং করে, এটাই হলো বন্দুকের বেগ, এটাই হলো বন্দুকের বেগ। এবং এম কি, এম হলো গুলির ভর, গুলির ভর, ইউ হলো আমার গুলির বেগ, গুলির বেগ। তো এই জিনিসটা মাথায় রাখবা বন্দুকের ক্ষেত্রে, এই সূত্রটা মাথায় রাখবে, এম ভি ইকুয়াল মাইনাস এম ইউ। এবার আমরা যদি যাই তাহলে আমরা একটু ম্যাথের দিকে যাই। তো বলছে যে একজন শিকারী 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারেন। উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুকের থেকে 8 গ্রাম ভরের একটি বুলেট 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লেন, ফলে বন্দুকের পশ্চাৎ ভাগের ধাক্কা সহ্য করা শিকারের জন্য কষ্টকর হয়। বন্দুকের পশ্চাৎ বেগ তোমার কাছে আসলে বন্দুকের পশ্চাৎ বেগ বলতে ভি জানতে চাইছে, বন্দুকের পশ্চাৎ বেগ ভি জানতে চাইছে, বড় ভি। তো আমরা অলরেডি জানি কি কি ভ্যালু দেওয়া আছে আমার কাছে, একটু দেখি যে আমাদের কাছে ভ্যালু দেওয়া আছে। উক্ত শিকারী 3 কেজি ভরের একটি বন্দুক, তার মানে হলো এম, বন্দুকের ভর 3 কেজি দেওয়া আছে। এরপর আমার কাছে কি দেওয়া আছে, গুলির ভর ছোট এম 8 গ্রাম, তাহলে 8 কে তুমি হলো 10^3 দ্বারা মাল্টিপ্লাই করবা। এরপর হলো বুলেটের বেগ দেওয়া আছে ছোট ভি 250 মিটার পার সেকেন্ড, বড় ভি আমাকে বন্দুকের বেগ চাইছে। তো আমরা অলরেডি জানি সূত্র, ফর্মুলা হলো এম ভি ইকুয়াল হলো মাইনাস এম ইউ, এম ভি ইকুয়াল মাইনাস এম ইউ। তো এম হলো আমার 3, ভি আমার বের করতে হবে, এখানে ভি হলো 250 ইন্টু 8 ইন্টু 10^3, তাহলে বড় ভি ইকুয়াল হলো 250 টু 8 ভাগ হলো 3, 0.667 মিটার পার সেকেন্ড। তো বন্দুকের পশ্চাৎ বেগ ছিল 0.667, আর ওই যে শিকারী ছিল সে সর্বোচ্চ 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত কিন্তু সেটা সে সহ্য করতে পারতো, সেটা সহ্য করতে পারতো 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত সে সহ্য করতে পারতো। আর বন্দুকের পশ্চাৎ বেগ কিন্তু আসছে আমাদের 0.667, অর্থাৎ তার সহ্য ক্ষমতার থেকেও একটু সামান্য বেশি। এজন্যই তার হলো কষ্ট হয়েছিল। দেখো পশ্চাৎ ভাগে ধাক্কা সহ্য করার জন্য শিকারী কিন্তু কষ্টকর হয়। সো দ্যাটস ইট। এবার বন্দুকের গুলির এই ম্যাটটা দেখো যে 10 গ্রাম ভর বিশিষ্ট 300 মিটার পার সেকেন্ড বেগে এবিসি তক্তাদার পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেলে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কোশ্চেনটা আসছে এবং বলছে বাধাদানকারী বলের মান নির্ণয় করো। আমার কাছে এফ চাইছে, এফ, এফ ইকুয়াল আমরা জানি এম এ, এফ ইকুয়াল হলো এম এ, বাধাদানকারী বল হোক যাই হোক, বল ইকুয়াল আমরা জানি এম এ, তার মানে আমাকে এ ক্যালকুলেট করতে হবে। এবং এখানে এম হলো আমার বন্দুকে গুলির ভর, সো গুলির ভর হলো আমার এম ইকুয়াল আমরা হচ্ছে পাচ্ছি 10 গ্রাম, অর্থাৎ 10 ইন্টু 10^3 কেজি। আমরা হলো গুলির ভর পেয়ে গেছি। এখন আমাকে জাস্ট এটা ক্যালকুলেট করতে হবে। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, তো বলছে তক্তাদ্বয় এবিসি তক্তাত্রয়ের পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়, বেগ অর্ধেক হয়ে গেছে। তো 300 মিটার পার সেকেন্ডে গুলিটা প্রবেশ করে বেগ হয়ে গেছিল অর্ধেক। বেগ কত অর্ধেক, তার মানে হয়ে গেছে 150 মিটার পার সেকেন্ড। ঘটনা কি ঘটছে আমি একটু বলি, যে আমার এখানে 3টা তক্তা ছিল, 3টা তক্তা, এর মধ্যে বুলেটটা প্রবেশ করছে, বুলেটের আগে বেগ ছিল 300 মিটার পার সেকেন্ড। এখন এদের পুরুত্বের অর্ধেক ডিস্টেন্স যাওয়ার পর আমার হলো ভি হয়ে গেছে এখন 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড। সেই ক্ষেত্রে আমার হলো টোটাল পুরুত্বটা কত, আমার 2 যোগ 3 যোগ 4, তাহলে আমি যদি এস বের করি, এস ইকুয়াল হলো আমার S1 প্লাস S2 প্লাস S3 ডিভাইডেড বাই হলো 2। কেন 2 হয়েছে, কারণ হলো আচ্ছা 2 না, পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে, তাহলে আমার হবে 3 ভাগ 3 ডিভাইডেড বাই হলো 3। তাহলে আমার কি হতেছে S1 S2 S3 ডিভাইডেড বাই হলো 3। কেন, কারণ হলো সমষ্টির 1/3 প্রবেশ করতে পারে। তাহলে আমার টোটাল 1/3 যদি প্রবেশ করে, তার মানে আমার এটা 3 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে। 3 সেন্টিমিটার, এগুলো কিন্তু সব সেন্টিমিটারে দাও, তাহলে এটাকে আমি মিটারে আনতে হলে 3 ইন্টু 10^2 মিটার। ওকে, এত এস আমার হলো এত। এখন আমার ভি কত, ভি ইউ হলো আমার
300 মিটার পার সেকেন্ড। আর ভি হলো আমার কত? ভি হলো 150 মিটার পার সেকেন্ড। কেন? কারণ আমাকে বলেই দিছে যে আমার হলো প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে যায়, বেগ অর্ধেক হয়ে যায়, বেগ অর্ধেক হয়ে যায়, এটা আমাকে বলে দিছে। তো আমি যদি এটা জানি, তাহলে আমরা যদি এস জানি, ইউ জানি, ভি জানি, গতি চ্যাপ্টারটা যদি তোমরা করে থাকো, অবভিয়াসলি জানো ভি ইউ আর এস এর মধ্যে যদি সম্পর্ক এ, এই সম্পর্কের সূত্র হলো আমার ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটাই। তো এখান থেকে আমরা 2as ইকুয়াল লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এস ইকুয়াল এ ইকুয়াল লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। তো ভি এর ভ্যালু আমার কত? 150। ভি এর ভ্যালু হলো 150-এর উপর স্কোয়ার, 300-এর উপর স্কোয়ার ভাগ 2 ইন্টু এস এর ভ্যালু হলো আমার কাছে 3 ইন্টু 10 ইনভার্স 2। এখান থেকে তুমি এ পাবা। এ অবভিয়াসলি নেগেটিভ বল পাবা, নেগেটিভ ত্বরণ পাবা, কারণ হলো এটা একটা বাধাদানকারী বল, তার মানে এখানে একটা মন্দন সৃষ্টি হবে। সো নেগেটিভ ভ্যালু দেখে মাথা নষ্ট করার কোনো মানে নাই যে ভাই নেগেটিভ ভ্যালু আসলো কেন, এটা কোনো মানে না। নেগেটিভ ভ্যালু আসা স্বাভাবিক, এটা হলো মন্দন আছে, নেগেটিভ ভ্যালু মানে হলো মন্দন। এটা হলো আমার ত্বরণ। আর মন্দন বললে কিন্তু নেগেটিভ দেওয়া লাগবে না। এখন যদি তুমি বাধাদানকারী বল লিখো, পরীক্ষার মধ্যে বাধাদানকারী বল লিখো, তখন কিন্তু পজিটিভ ভ্যালুটাই বসাবা, বাধাদানকারী বল। তখন কিন্তু নেগেটিভ ইউজ করবা না, দানকারী বল। তখন এফ এর জাস্ট ভ্যালুটা বসাবা। এম কত ছিল আমার বন্দুকের? বন্দুকের তো না, গুলির ভর ছিল 10 গ্রাম। ওকে, 10 গ্রাম, তাহলে 10 গ্রাম ইন্টু 10 ইনভার্স 3। এ আসছে আমাদের 112500, 112500। তাহলে বসাই দিই 112500। সো এখানে যদি আমরা ভ্যালুটা বসাই 10a মাইনাস 3, তাহলে হলো 11,250। এখন এই জায়গায় কিন্তু বলবো যে ভাইয়া এর ভ্যালু তো নেগেটিভ আসছে, তাহলে আমরা কেন এখানে নেগেটিভ ভ্যালুটা নিলাম না? কারণ কনসিডার করতেছি বাধাদানকারী বল, বাধাদানকারী বল অলওয়েজ নেগেটিভই হবে, এটাই স্বাভাবিক। যদি শুধু বল লিখতা তখন কিন্তু মাইনাস সাইনটা ইউজ করতে হতো। এখানে মাইনাস সাইন দ্বারা বোঝানো হইতেছে বাধাদানকারী বল কি না এটা। রিলেটেড সব ধরনের ম্যাথ, সব টাইপের ম্যাথ, তুমি যদি এই টাইপের সব ম্যাথ করো, হোপফুলি তোমার প্রি টেস্ট, টেস্ট এবং এইচএসসি কোনো এক্সামে আটকাবে না। প্রতিটা এক্সাম তোমার হলো সম্পূর্ণভাবে সবগুলাতে কমন পাবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা পুরোপুরি যদি করো ইনশাল্লাহ সবগুলা টাইপ যদি ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারো, তোমার আসলে কোনো জায়গায় তুমি আটকাবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ।